শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান। ৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ডাক। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। তর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জল কামান ব্যবহার করে আক্রমণ করেছে। আমরা ঝামেলাও করে নাই, আমরা তো জাস্ট ঠেলা দিয়ে বের করে দিয়েছি যে আপনারা এখান থেকে চলে যান। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি। আন্দোলনে এনসিপি নেতাদের একাত্মতা, শিক্ষকদের প্রতি আচরণে ক্ষমা চাওয়ার আহ্বান। যে বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোনো ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল, অভিযোগ বিএনপির। 5 দাবিতে সারা দেশের জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। নির্বাচনের তফসিলের আগেই প্রার্থী তালিকা দেবে বিএনপি। ডিসেম্বরে জামাতের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ। জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এনসিপিও। রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন ভোট করতে চান সিইসি। 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হবে না আগামী ভোটে। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্রের। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমলেও বাড়ছে খেলাপির পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে 6,30,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা, আদায়ে কঠোর বাংলাদেশ ব্যাংক। তিন দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের এই দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন এনসিপি নেতারাও। আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। আর এর আগে প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। কিছু বুঝে ওঠার আগেই শিক্ষকদের দিকবিদিক ছোটাছুটি। দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এখানে অবস্থান নিয়ে আস্তে আস্তে আমাদের শিক্ষকরা শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই মুহূর্তে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জলকামান ব্যবহার করে আক্রমণ করেছে। উস্কানি ছাড়া পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। আগে সাউন্ড গ্রেনেড মেরেছে, হ্যান্ড গ্রেনেড মেরেছে, তারপর জলকামান। এর আগে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে শুরু করেন বিক্ষোভ। আন্দোলনকারীদের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানায় পুলিশ। এর পরপরই প্রেস ক্লাব এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ন্যায্য অধিকারের কথা বললেই সরকার আমাদের উপরে তেড়ে আসে এবং আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করে। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। ওনাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে। আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল। আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনো এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। পরে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতা সহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি। শিক্ষকদের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান এনসিপির নেতারাও। শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান তাদের। মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে
এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে গণ অধিকার পরিষদও। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। যাচ্ছি তার কাছে। সাকিব, আমরা দেখছিলাম যে সারা দিন এই বিষয়টা কিন্তু চর্চার বিষয় ছিল এবং একই সাথে এনসিপি কিন্তু সবশেষে তাদের নেতৃবৃন্দ নিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তারা বলছে যে শিক্ষকদের মতো মহান পেশার মানুষদের এভাবে আসলে পুলিশের যে হামলা বা উত্তেজনাটা তৈরি করেছে সেটা হয়তো ঠিক ছিল না। আমরা যদি একটু দিনের পুরো বিস্তারিত জানতে চাই, কি ঘটছে আর কি, বা কি হচ্ছিল ওখানে? আমি মূলত দিনের ঘটনার আগে একটু পেছনে যেতে চাই। যে আপনার একেবারে প্রথমে বলা যায় যে 2018 সালে এই যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা হচ্ছে জাতীয়করণের দাবিতে আন্দোলনটা শুরু করেন। তো তৎকালীন সরকার হচ্ছে প্রথম দিকে তাদের দাবিগুলো মেনে নিতে না চাইলেও পরবর্তীতে আমরা দেখেছি যে তারা হচ্ছে 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% যে বৈশাখী ভাতা এই দুটো চালু করার আশ্বাস তারা দেয় এবং পরবর্তীতে সেটি শুরুও হয়। কিন্তু পরবর্তীতে জাতীয়করণের যে দাবিটি সেটি কিন্তু চাপা পড়ে যায় এবং নানান সময় তারা তাদের দাবিগুলো তুলে ধরেছেন, আন্দোলন করেছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের জাতীয়করণের যে দাবিটি সেটি আর কখনো উত্থাপিত হয়নি এবং বাস্তবায়নের দিকেও আগায়নি। এবং সর্বশেষ আমি যদি একটু বলি যে এই চলতি বছরের 12 ফেব্রুয়ারি হচ্ছে মূলত তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে। পরবর্তীতে 22তম দিনে এসে যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয়, তখন 12 প্রতিনিধির একটি দল তারা হচ্ছে আলোচনা করেন এবং তাদের যে মূল দাবি দাওয়াগুলো সেগুলো তারা তুলে ধরেন। সেক্ষেত্রে সাকিব, আমরা আসলে আলোচনাটা এই জায়গাটা থেকে শুরু করতে চাই। আজকে কি ঘটলো, এরপরে আমরা আগে কি ঘটেছে সেটা জানব। একটু বলে রাখি যে ওই 12 ফেব্রুয়ারি যে 22তম দিনের অবস্থান, তখনই তাদের এই ঘোষণাটা এসেছিল যে আজকে 12 অক্টোবর তারা হচ্ছে যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন দাবি মেনে নেওয়া না হলে। তো তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল, সর্বশেষ আমরা দেখেছি আগস্টেও কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল। তারপরে মূল যে দাবি সেই দাবিটি মেনে নেওয়া না কারণে আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা প্রেস ক্লাবে সকাল থেকে জড়ো হওয়া শুরু করেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে তারা অল্প সংখ্যক মানুষ আসছিলেন, আস্তে আস্তে তাদের যে শিক্ষকরা তারা বাড়ছিলেন। একটা সময় এত বেশি সংখ্যক শিক্ষকরা সেখানে অবস্থান নেন যে প্রেস ক্লাবের পাশের সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচল ব্যাহত হয়। তো পরবর্তীতে সে কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আসেন, তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাদেরকে শহীদ মিনার যাওয়ার যে আহ্বানটা সেটি তারা করেন। তবে আমরা দেখেছি যে শিক্ষকদের মধ্যে কয়েকটি ভাগ হয়ে যায়। কেউ কেউ দাবি মেনে নিয়ে যে পুলিশের আহ্বান মেনে নিয়ে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু অনেক বড় একটা অংশ কিংবা বিচ্ছিন্ন দলগুলো হচ্ছে তারা রাজি হননি সেই দাবিতে। পরবর্তীতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে হচ্ছে পুলিশ শক্ত অবস্থানে যেতে বাধ্য হয়। যদিও আমি যখন সেখানে গিয়ে পৌঁছাই আমরা দেখেছি যে সড়কে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীরা, পাশাপাশি মুখোমুখি অবস্থানে আছেন পুলিশ। তো হঠাৎ করে আসলে যে সাউন্ড গ্রেনেডের ব্যাপারটি, তারপরে জল কামান এবং লাঠিচার্জ দফায় দফায় আমরা দেখেছি। সেক্ষেত্রে সাকিব, এই যে জল কামান, সাউন্ড গ্রেনেড বা লাঠিচার্জ করা হয়েছে, এই বিষয়ে পুলিশ আসলে কি বলছে? আচ্ছা, সেই জায়গা থেকে বলা যায় যে পুলিশ বলেছে যে আমরা বারবার তাদেরকে আহ্বান করেছি, তারা সেখানে চলে যাননি। আর সেক্ষেত্রে তারা বলছেন যে শহীদ মিনারে যে দলটি গিয়েছে কিংবা যারা গিয়েছে তাদের সঙ্গেও তারা কথা বলেছেন, তখন তারা বলছেন যে আমাদের আহ্বান মেনে আমরা এসেছি, কিন্তু যারা এখানে এসেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হয়তো অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে। সেই জায়গাটি কিন্তু যে রমনা বিভাগের যে ডিএমপির উপকমিশনার রয়েছেন মাসুদ আলম, তিনি বলেছেন যে হয়তো বা এখানে দুর্ভিসন্ধি থাকতে পারে, সে কারণেই তারা কঠোর অবস্থানে গিয়েছে। তবে সেক্ষেত্রে এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের আসলে মোটা দাগে দাবিগুলো কি? আচ্ছা, তাদের যে মূল দাবিগুলো সেগুলো যদি আমি একটু বলতে যাই, যে তাদের প্রথম এবং প্রধান দাবি ছিল জাতীয়করণ, কিন্তু যখন জাতীয়করণের দাবিটি কোনোভাবেই মেনে নেওয়া হচ্ছে না, তখন তারা 3টি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে হচ্ছে তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া অন্তর্ভুক্ত করা, বেতনের সঙ্গে চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত করা এবং উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা। তো সেক্ষেত্রে মূল বেতনের কথা যদি আমি বলি, তাদের 1000 টাকা ছিল, বাড়ি ভাড়া 1000 যুক্ত হতো, পরবর্তীতে মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। তো তাদের দাবি আসলে কোনোটাই মেনে নেওয়া হচ্ছে না, সে কারণে তারাও একটু কঠোর অবস্থানে গিয়েছেন। সেক্ষেত্রে সাকিব, আপনি শুরুতে এসেই আসলে আন্দোলনের সূত্রপাত নিয়ে বলছিলেন, এরপরে সংক্ষেপে যদি শেষে আরেকটু কিছু যোগ করেন যে আন্দোলনটা আসলে কবে থেকে কিভাবে আসলে এই পর্যায়ে আসলো। আমি যেমনটি বলছিলাম যে আসলে 2018 সালে সরকার কিছু দাবি মেনে নিলেও পূর্ণাঙ্গভাবে দাবি মেনে নেননি।
তো সে কারণেই দফায় দফায় বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, কখনোই আশ্বাস ছাড়া বাস্তবায়নের কোনো লক্ষণ তারা দেখতে পাননি। তো সে কারণেই কিন্তু এবছরের শুরু থেকে প্রথম ফেব্রুয়ারি, পরে আগস্ট এবং সর্বশেষ আজকে মানে 12 অক্টোবর তারা হচ্ছে কঠোর অবস্থানে গিয়েছেন। এবং সর্বশেষ যে তাদের ঘোষণা দেওয়া হয়েছে যে তারা তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত লাগাতার এই যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 30,000-এর মতো বিভিন্ন জেলা উপজেলা সারা দেশব্যাপী, তো সেই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা লাগাতার কর্মবিরতি পালন করবে। সেক্ষেত্রে সাকিব, আমরা সারাদিনের যে উত্তেজনা দেখলাম, পরে আবার এনসিপি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো, এখনো পর্যন্ত যদি আমরা বলি সরকারের পক্ষ থেকে কি কোনো বার্তা দেয়া পাওয়া গেছে? সেই জায়গাটিতে কিন্তু আমরা এখনো কোনো ধরনের সরকারি আশ্বাস কিংবা কোনো ধরনের প্রতিনিধি দলকে সেখানে আসতে দেখিনি, কোনো খবর পাইনি। আর এনসিপি নেতারা কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং তাদের উপর যে হামলা সেটা নিন্দা প্রকাশ করেছেন। তারা এর কিন্তু যে এই ঘটনার আসলে তারা পুলিশকে ক্ষমা চাইতেও বলেছেন। জি সাকিব, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন এবং সেখানে সৃষ্ট উত্তেজনা, দিনভর যে ঘটনা, এই ঘটনা বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিল সহকর্মী ওয়ালিউল সাকিব। যাচ্ছে আমাদের অন্যান্য যে খবর আছে সেগুলোতে। নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই পিআর নিয়ে কিছু দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বলেও এ সময় জানিয়েছেন তিনি। একই সাথে বলেছেন, সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো। প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ 7 মাস 3 দফা বৈঠক, 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা, কখনো একমত কখনো দ্বিমত। এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী 17 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। রোববার ডিআরইতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের 31 দফায় আগে থেকেই আছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে। সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। পিআর পদ্ধতি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এর জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ। অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 7টি দল। সরকারের কেউ একটি দলের প্রতি অনুগত অভিযোগ করে নেতারা বলেছেন, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মেনে নেবে না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। রোববার 5 দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে। 15 অক্টোবর মানববন্ধন হবে সকল জেলা সদরে। ঢাকা সহ সারা দেশে একযোগে 5 দফা দাবি আদায়ের স্মারকলিপি দিয়েছে দলগুলো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের মাঠে জোরে সোরেই নামছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ নিয়ে দৃশ্যমান অগ্রগতির পর নির্বাচনই এখন মুখ্য দলগুলোর কাছে। শৃঙ্খলা ঠিক রাখতে তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার পরিকল্পনা বিএনপির। অন্যদিকে ডিসেম্বরে জোট আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। পাশাপাশি অধিকাংশ আসনে জনসংযোগও চালাচ্ছে দলটি। এতদিন নির্বাচন নিয়ে তোড়জোড় না থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাওয়ায় মাঠে নামছে এনসিপিও। দেখব হাসান ওয়ালির রিপোর্ট। উৎসব মুখর নির্বাচনের সংস্কৃতি দেখা যায়নি বেশ কয়েক বছর ধরেই। গত 3টি নির্বাচনেও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার পর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তবে জুলাই সনদ ইস্যুর কারণে কিছুটা ধীরে চলো নীতিতে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে একই সঙ্গে রাজনীতির মাঠে শক্তিমত্তার জানান দিতে এবং সংগঠন গোছাতে তৎপর দলগুলো। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। 299 আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। অনেকটা অলিখিত জোটবদ্ধ পথ চলা শুরু করেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। তবে এনসিপি এখনও দৃশ্যমান কোনো কার্যক্রম হাতে নেয়নি। এতদিন জুলাই সনদের দাবিতে নানান কর্মসূচিতে থাকলেও এখন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছে এনসিপি। যারা প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ঘ সময় ধরে তাদেরকে সামনে নির্বাচনে প্রস্তুত হওয়ার আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু সে নির্বাচন সেটা কি জোটবদ্ধভাবে হবে না আমরা এককভাবে করব, সে সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে গ্রহণ করিনি। এদিকে ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। বাইলিটারের আলোচনা হচ্ছে, গ্রুপ ভিত্তিক আলোচনা হচ্ছে, আলোচনা পর্যায়ে এখন আছে, কোনোটা ফাইনাল হয় নাই। ডিসেম্বরে তো এটা একটা ফাইনাল শেপ পাবে আর কি। সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপিতে। শিগগিরই এসব প্রার্থীরা নামবেন জনসংযোগে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি নিতে তফসিলের অপেক্ষায় দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। আন্তর্জাতিক আইনে তোয়াক্কা নেই মিয়ানমার বাহিনীর। বান্দরবান সীমান্তে টহলের সময় মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বিজিবি সদস্যের। গুরুতর অবস্থায় হাসপাতালে। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে অন্তর্বর্তী সরকার দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে একথা জানিয়েছেন তিনি। আর 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনে রাখা হবে না বলেও এ সময়ে উল্লেখ করেছেন তিনি। জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এখন থেকেই শুরু হয়েছে সরকারের নানা পর্যায়ের কার্যক্রম। সকল ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন, 1.5 লাখ পুলিশ সদস্যের জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করা, 5.5 লাখ আনসার বিডিপি নিয়োগ এবং 80,000 সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ঘিরে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বলেন, গত 3টি জাতীয় নির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রোববার যোগ দিয়ে সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সাংবাদিকদের বলেন, 2014 ও 2018 সালের মতো আগামী নির্বাচন নিরপেক্ষতা হারাবে না। আমাদের যারা মাঠ প্রশাসন আছে, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না করে
তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। কাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনি গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। পর্যাপ্ত প্রোটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব বলেও মন্তব্য করেন জনপ্রশাসন সচিব। আমরা যদি সুযোগ পাই অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন নির্বাচন চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও শাপলার নির্বাচনে প্রতীক তালিকায় যোগ করা যায় কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সম্পৃক্ত থাকবেন সেই সব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। আগামী নির্বাচন করার জন্য কি কি চ্যালেঞ্জ আসতে পারে, কিভাবে মোকাবেলা করা যাবে এই বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া নিরাপত্তা, মব ভায়োলেন্স, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিভাবে রোধ করা যায় তা আলোচনায় উঠে আসে। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে পক্ষপাতী নয় কমিশন, রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন নির্বাচন চান বলেও জানান তিনি। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না, তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। অপব্যবহার রোধে যে কোনো তথ্য ফ্যাক্ট চেকিং না করে প্রচার না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত কর্মকর্তাদের বিচারের উপযুক্ত আদালত বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি। এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন, সরাসরি সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। গুমের 2 মামলা সহ 3 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার পড়বে আইনি ব্যাখ্যার। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী আইনি মতামত চাইলে দিতে প্রস্তুত তারা, তবে আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা, এরপর সিদ্ধান্ত দেবেন আদালত। যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত। এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। গত 8 অক্টোবর 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। 22 অক্টোবর আসামিদের হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাক্ষংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পা হারালেন বিজিবির এক সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাক্ষংছড়ির তমরু এলাকায় টহল দিচ্ছিলেন 34 বিজিবি সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য পাও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাক্ষংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণ হয়। সীমান্ত এলাকায় গেল 3 বছরে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে অন্তত 16 জন। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা
শতাধিক দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। তবে ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের অনুমোদিত কার্ড নিয়ে রাজস্ব প্রদান করে বৈধভাবে ব্যবসা করছেন তারা। আর ট্যুরিস্ট পুলিশ বলছে, সৈকতের বালিয়াড়ি বা ঝাউবাগান ফের কেউ দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি ও ঝাউবাগান, যেখানে মাসখানেক আগে রাতের আঁধারে বসানো হয় শতাধিক টং দোকান, কিন্তু বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতের পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে সব ধরনের স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে রোববার দুপুর 2টার মধ্যে সুগন্ধা পয়েন্ট এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে জেলা প্রশাসন। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব, জেলা ও ট্যুরিস্ট পুলিশের সদস্য, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নেওয়ায় অনেক দোকান গুড়িয়ে দেওয়া হয়। যতটুকু সম্ভব আমরা যদি এটা করতে পারি সেটা হলো আমাদের ফার্স্ট স্টেজ। আমরা চেষ্টা করতেছি, আমাদেরকে আরেকটু সময় দেন। তবে ব্যবসায়ীদের দাবি, তারা জেলা প্রশাসনের অনুমোদিত কার্ড ও রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করছিলেন, কিন্তু উচ্ছেদে ক্ষতির মুখে পড়েছেন তারা। ব্যাট দিয়ে আমরা ব্যবসা করতেছি, আমরা কোনো অবৈধভাবে এখানে আসিনি। আমাদের যেহেতু উচ্ছেদ করে দিয়েছে, তো আমাদের একটা নির্ধারিত জায়গা না দেখায় তো উচ্ছেদ করতে পারতেছে না। তবে ট্যুরিস্ট পুলিশ জানায়, প্রশাসনের অনুমোদিত কার্ড থাকলেও সৈকতের বালিয়াড়ি কিংবা ঝাউবাগানে কোনো স্থাপনা থাকতে পারবে না। আমরা বালিয়াড়ি থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পরে তারা সরিয়ে নিয়ে ঝাউবাগানে রেখেছিল, তো সেখান থেকেও আমরা বলেছি রাখা যাবে না। তারা ঝাউবাগান থেকে রেখেছিল এবং তাদের পায়তারা ছিল, তারা আবার ঢুকবে, এগুলিকে আমরা ভেঙে দিয়েছি। এছাড়াও সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে গড়ে ওঠা 5 শতাধিক পুরনো স্থাপনা আগামী 16 অক্টোবরের মধ্যে সরানোর নির্দেশ দেয় জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্স। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুতে জামায়াত আমিরের শারীরিক খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন রাষ্ট্রদূত। বৈঠকে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়াও বৈঠকে দেশের মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। ভোটের হাওয়া বইছে চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনা সহ 10টি প্রতিশ্রুতি দিয়ে রাকসুতে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। নানা সাজে আর ঢঙে চাকসু নির্বাচনের প্রচারণা তুঙ্গে। চার্লি চ্যাপলিনের সাজ, আবার কেউ করছেন স্কেটিং, এমন অভিনব কৌশলে চাকসুতে প্রচারণা। আর মাত্র 2 দিন পরে ভোট উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রার্থীরা গণসংযোগের সুযোগ পাবেন সোমবার রাত 12টা পর্যন্ত। তাই কোনো ভোটারদের কাছে যাওয়া বাদ পড়ল কিনা তা যাচাই করে নিচ্ছেন তারা। বিভিন্ন অনুষদ, হল থেকে শুরু করে আশেপাশের কটেজ এলাকাতেও পৌঁছে দিচ্ছেন লিফলেট ও ইশতেহার। সমান তালে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণায় সরব থাকছেন। স্টেশনে যখন শাটল আসে তখন সবার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। এইভাবে আসলে অনাবাসিক আবুদের কাছে পৌঁছানোর চেষ্টায় আছি। চাকসুর একদিন পরই মতিহার ক্যাম্পাসের রাকসুর ভোট। শেষ মুহূর্তে প্রচারণায় তোড়জোড় প্রার্থীদের। লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন ও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি সহ 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিভিন্ন প্রার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার। ভোট দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার্থীরা যে স্বাধীনতাটা ভোগ করবে, সেখানে কারো যদি প্যারামিটারের বাইরে এরকম দেখা যায়, আমরা নিরুৎসাহিত শব্দটা বলেছি, এটি আমার শিক্ষার্থীরা মনে হয় নিশ্চয়ই মেসেজটা বুঝবে। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে রাকসু ও হল সংসদের। ভোটার 28,901 জন। আর 15 অক্টোবর চাকসুর ভোট ঘিরে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বুধ ও বৃহস্পতিবার। তানজিল হাসনাত, সময় সংবাদ। একদিকে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, অন্যদিকে প্রান্তিক ঘুরতেই
20% বেশি করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। শঙ্কা জাগানো এমন পরিসংখ্যান সামনে এনে খেলাপি ঋণ আদায়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে অদূরদর্শী ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। আর শুধু কর্মপরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে তা আদায় করে সঠিক বিনিয়োগে মনোযোগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার। এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13%, এক বছর পর নেমেছে 6.52%। তা আরও কমে আগস্ট শেষে হয়েছে 6.35%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ঋণ ধারায় বিনিয়োগ খরায় ভুগছেন ব্যবসায়ীরা। আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না, বিদেশিরাও তো কনফিডেন্স পাচ্ছিই না। তো ওইটার জন্য একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, স্টেবল ব্যাংকিং পলিসি দরকার। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20% বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায়। সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 6,30,000 কোটি টাকা। এমন শঙ্কা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাতকে টেনে তুলতে ঋণের বিপরীতে থাকা সম্পত্তি স্ব ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট তো প্রতিনিয়ত ইম্পোজ হচ্ছে, অতএব আগামী 3 মাসে যদি একটি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে শুধু সুদ আরোপের ফলে তো আরো 20% বেড়ে যাবে। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের। যতক্ষণ না টাকা ফেরত না দিবে ততক্ষণ জেলে তাকে থাকার কথা, এগুলি তো বলা আছে, কিন্তু ওই ফাঁক ফোকর আছে বেরিয়ে যায়। খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা। তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের। সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না, সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 3,19,037 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হংকং চায়নায় পৌঁছে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাঠ নিয়ে অসন্তুষ্টি থাকলেও প্রতিবন্ধকতা জয় করে ভালো খেলার লক্ষ্য ফুটবলারদের। সিংহি স্পোর্টস গ্রাউন্ডে এদিন টানা অনুশীলন করেছে জামাল ভুঁইয়ারা। তবে প্রথম দিনের মতো এদিনও বাংলাদেশকে বাজে মাঠে নিজেদের প্রস্তুতি সারতে হয়। হংকং চায়নায় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না ফুটবলাররা। এর আগে গত মার্চে ভারতের মেঘালয়ের শিলংয়েও একই সমস্যায় পড়তে হয়েছিল লাল সবুজকে। তবে অনুশীলনের নানা ঝামেলা সামলে নিয়েই প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে দল। প্র্যাকটিসের জন্য আমার যেই মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা, তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। আমরা যে মাঠে ট্রেনিং করতেছি এই মাঠেও সেম অবস্থা, মিস্টেকগুলো ছিল। সো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি যে আমাদের মিস্টেকগুলো যেন আমরা নেক্সট ম্যাচে যেন আমরা না করি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস। হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এমপিও শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান। 3 দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির। 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। এবং রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন ভোট করতে চান সিইসি। 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হবে না আগামী ভোটে। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্রের। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।